বিসমিল্লাহিররহমানিররহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। উপস্থিত জনাব সভাপতি, আমাদের এই এলাকার যারা বিদ্যালয়ের সবচেয়ে প্রধান স্টেক হোল্ডার, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ, শিক্ষক মহোদয়গণ, সবাইকে জানাচ্ছি অপারিত সুন্দরের নিরন্তর শুভেচ্ছা, অভিনন্দন, ইসলামিক অভিবাদনী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দুরূদ ও সালাম, শ্রদ্ধা, ভক্তি, সম্মান জানাচ্ছি সর্বকালের সর্বশতাব্দীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমত আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে সবাই মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম মানে হচ্ছে একটি সারেন্ডার, তার মানে আমি স্বাধীন, আমি কিন্তু অধীন, কিন্তু আত্মসমর্পণ করেছি যে আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সেই ক্ষেত্রে আমি একটা কন্ট্রাক্ট সই করেছি রব্বুল আলামিনের কাছে, আমি পরাধীন। সুতরাং আমি স্বাধীন নয়, যাচ্ছে তাচ্ছে ভাবে আমি চলতেও পারবো না, যেহেতু আমি ইমান এনেছি, সুযোগ নাই। এই জন্য প্রায় সময় বিভিন্ন জায়গায় গেলে ট্রেনিং সেশনগুলোতে অনেক সময় বলেও থাকি যে একজন হিন্দু যদি 15 তারিখ মুসলিম ধর্ম গ্রহণ করে ইমান এনে থাকে, তাহলে আমরা যারা আছি আমরা কত তারিখ, আমরা কত তারিখ থেকে ইমান, আর ইমান আনা মানে তো আমি কন্ট্রাক্ট সই করে ফেলছি, আমি সারেন্ডার হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করি। তারপরও আমরা সর্বাবস্থায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটি মেন্টাল সেটআপ, সর্ব অবস্থায় বলতে। ধরেন আপনার 20 কোটি টাকা এই মুহূর্তে ব্যবসা করতে আপনার চলে গেছে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি কেমন আছেন, এখন তো আপনি তো সে ডেস্ট্রয় হয়ে গেছে, এখন আবার ভালো নেই, মিথ্যাও তো বলতে পারবেন, মিথ্যা বলারও সুযোগ নাই, আপনি তো ভালো নেই। অথচ আল্লাহ তাআলা যদি বলে যে আমি আপনাকে 20 কোটি লস হয়েছে তো আগামী দিন 50 কোটি টাকা দেব, কিন্তু আমি আপনার বডির জন্য যে অক্সিজেন সাপোর্টটা আস্তে আস্তে আমি কমাই ফেলবো, তাহলে এখন তো আপনার 50 কোটি টাকা হলো, যেটা আপনার অক্সিজেন সাপোর্টটা। সেই জন্য সর্ব অবস্থা আসলে আলহামদুলিল্লাহ মেন্টাল সেটআপ। আরো বাচ্চা ধরেন এই ক্লাস পায় না, অনেক কষ্ট করেছে, যাই যদি বলেন যে বোন আপনি কেমন আছেন, শুধু ভালো বলবে না, তার বাচ্চা 2 বছর পরিশ্রম করছে এখন এই ক্লাস পায়। কিন্তু যদি বলে যে হ্যাঁ আমি আপনার বাচ্চাকে সর্বোচ্চ নাম্বার দিয়ে দেব পাবলিক এই বোর্ড থেকে, কিন্তু 2 দিন পরে আপনার বাচ্চা পৃথিবীতে থাকবে না, লাভ হবে। সন্তান আমার আপনার সকলের আমানত, আমাদের সকলেরই দায়িত্ব তাকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলা। সেই হিসাবে যে সমস্ত সম্মানিত অভিভাবক মহোদয়গণ আছেন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আমি একাডেমিক কথাগুলো পরে বলি। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসটা আমাদের খুবই প্রয়োজন, খুবই দরকার, সেটা হচ্ছে সামাজিকভাবে চলাফেরা করার জন্য আমার একজন ভালো মানুষ প্রয়োজন। আমি যদি সারাক্ষণ চিল্লাপাল্লা করি যে আমার অনেক ছাত্র ডাক্তার হয়েছে, বড় বড় আলেম হয়েছে, আমি অনেক দক্ষ, অনেক প্রাজ্ঞ, অনেক, তাহলে বুঝতে হবে আপনি সারা জীবন সূর্যমুখীরই চাষ করেছেন, সেখানে আপনি গোলাপের গন্ধ দিতে পারেন, যার কারণে সে একজন ভালো মানুষ হয়ে তৈরি। সেজন্য সর্বপ্রথমে আমি যেটা মনে করি আমাদের সকল বাচ্চাদের সত্যবাদী। আমরা জানি, আমি এই কথাটাও প্রায় সময় বলি যে আমাদের নবীজি জন্ম লগ্ন থেকে সত্যবাদী ছিলেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। পরে না ধর্মীয় কাজগুলোর জন্য ওহী নাযিল হওয়ার পরে আলহামদুলিল্লাহ কোরআন আদার, কিন্তু মিরাকল যেটা ছিল, অলৌকিক যেটা ছিল, সেটা তিনি জন্ম লগ্ন থেকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিলেন।
আমরা দুষ্টমির ছেলে অনুরোধ করবো, যে কাজ যে করে না সে অন্যকে কখনো পরামর্শ দেয় না। দেখবেন সত্য কথা বললে কোনো লস নাই, কোনো ক্ষতি নেই। সেই জন্য অভিভাবক মহোদয় থেকে একটু অনুরোধ করবো, এই সত্যবাদী হতে হলে কিন্তু আপনার পরিবার সত্যবাদী। আপনি যদি বাবা মারা যদি একটু টেকনিক্যালি কৌশলে মিথ্যা কথার আশ্রয় নেন, বাচ্চা কিন্তু দ্রুত ক্যাচ করবে। আমরা জানি 7 বছর বয়স পরে সে কিন্তু দেখবেন আপনার পরিবারে কেউ গালি দেয় না, কেউ খারাপ কথা বলে না। আপনি বলেন যে আমরা সবাই এত সুন্দর কথা বলি, আমার বাচ্চাটা এই গালির শব্দটা কোথায় পায়? 7 বছর বয়সে ব্রেইনের সামনের যে ফ্রন্টাল লব শুরু হয়, দুরন্তর শব্দটাও তার ব্রেইনে কিন্তু ক্যাচ করে ফেলে এবং সে স্থায়ী করে দেয়। এটাই ব্রেইনের একটা বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে দেখবেন আশেপাশেও যদি একটি নেতিবাচক অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত শব্দ সে পেয়ে যায়, এটা কিন্তু ওই 7 বছর 11-12 বছর বয়সের বাচ্চারা দ্রুত অ্যাকসেপ্ট করে নেয়। সেই জন্য আমার অনুরোধ থাকলে আমরা পরিবারও মিথ্যা কথা বলবো না, কারণ বাচ্চা তো তার বড় শিক্ষা তো পরিবার। এখন আপনি বাঘের ভয় দেখাবেন, এই দেখাবেন, মিথ্যা বলবেন, বাচ্চা কিন্তু শিখে নেবে। সেখানে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানে লেখাপড়া করে হাউ ইট ইজ পসিবল, আদৌ কি সত্যবাদী হওয়া সম্ভব? কারণ আমার পরিবার তো সত্য। সেই জন্য আমি অন্তত এই একেবারে বিনয়ের সাথে সকল অভিভাবকদের বলবো, আমরা বাচ্চাদের সাথে এবং বাবা মায়েরা যারা থাকে কখনো চলনা করে টেকনিকে স্ট্র্যাটেজি অবলম্বন করে কলা কৌশল করে এটা আপনার বাচ্চার উপরে প্রভাব পড়বে। সে আপনাকে বড়লে অ্যাসেসমেন্ট করে বেরোবে, যা তখন মন থেকে কিন্তু আপনাকে ভালো দেবে। আপনারা অনেক অভিজ্ঞ প্রাজ্ঞ লোক আছেন, কিন্তু অভিশাপ কিন্তু লাগে। কখন লাগে আমরা জানি, সবকিছু কিন্তু ফ্রিকুয়েন্সিতে চলে, আমরা যেটাকে স্পন্দন বলে থাকি। বাবা মারা অভিশাপ দিতে লাগে কেন? কারণ সে রাগের মাথায় বলে তোর দ্বারা কিছু হবে না, এটা সে মস্তিষ্ক থেকে বলছে, মন থেকে কিন্তু বলে, যার কারণে এটা লাগে না। যখন সে মন এবং মস্তিষ্ক থেকে যদি কারো প্রতি তার আক্রোশ থাকে, তাকে যদি মেন্টালি কোনোভাবে হেরাসমেন্ট করা হয়, তার প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, রাগ থাকে, 100% তার দিকে যখন সে চাইবে, ওই ফ্রিকোয়েন্সি স্পন্দন তার দিকে একটা নেগেটিভ ভাবে ডাইভার্ট হয়ে সে আংশিক ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং মন এবং ব্রেন থেকে কিন্তু অভিশাপ, এটাই স্পন্দন, এটা সাইকোলজিক্যালি সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভ। সেই জন্য যারা আমরা এই এলাকারই যত মায়েরা বোনেরা এখানে আসছেন বা সম্মানিত পুরুষ ভাই বা সিনিয়র মুরব্বীর অভিভাবক হিসেবে আসছেন, আগে ভালো মানুষ হতে হলে অবশ্যই সত্যবাদী হওয়া। ইভেন আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের গ্রামে থাকার কারণে আমাদের ইকোনমিক্যালি যে সাইড, অর্থনৈতিক যে সাইড, এটা কিন্তু কন্টিনিউ একভাবে রান করে। অনেক সময় আমরা অর্থনৈতিক ভাবে ধস নেমে যায়, আবার আপ করে, আয় রোজগার কমে যায়। এটা কিন্তু এক ধরনের পরীক্ষার মধ্যে আপনার সংসার জীবনে পড়েছেন। সেখানে যদি ওই সংসারের মধ্যে আপনি যদি কলহ বিবাদ সৃষ্টি করেন, সেটা আপনার সন্তানের উপরে একটি নেতিবাচক প্রভাব কিন্তু অবশ্যই পড়বে। তার বেড়ে ওঠার জন্য তাকে কিন্তু সেই সুবিধা, সেই সুযোগ দিতে হবে। কারণ আগেরকার সময় আর এখনকার সময়ের মধ্যে বিশাল পার্থক্য আছে। সুতরাং আমি এটাও অনুরোধ করব যে কোনো বাবা মা আমরা অভাবে থাকবো, অভাবগ্রস্ত থাকবো, ক্রাইসিসে থাকবো, চাহিদা থাকবে, স্বার্থপরতা থাকবে, যত কিছুই থাকুক না কেন, পরিবার যেন একটি শান্তির জায়গা হয়, তাহলে আপনার বাচ্চাটা ভালোভাবে বেড়ে উঠবে। শান্তি পেয়ে যে না বাবা মানে, এবং কি বাবারা যারা আছে তারা মাকে শ্রদ্ধা করতে হবে। তখন বাচ্চা মনে করবে যে, যেই সন্তান মনে করবে যে আমার বাবা আমার মাকে ভালোবাসে, ওই সন্তানের চোখে আপনি পিতা হিসেবে একজন শ্রেষ্ঠ পুরুষের স্বীকৃতি পাবেন। সুতরাং সন্তান কি চায়? বাবা মার শান্তি। এই শান্তি হলে এই শান্তির মধ্যে কিন্তু সে বেড়ে উঠবে। এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে যে ডিউরেশন আমরা তাকে রাখবো, আর্থিক সম্পূর্ণ কিন্তু পরিবার। তবে আমরা গ্রাম অঞ্চল প্রান্তিক এলাকার মানুষ, আমাদের সমস্যা অসংখ্য অজস্র থাকবে।
তারপরও যেহেতু আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছে, তাকে মানুষ করার মোরাল ডিউটি আপনার, এবং এটা আপনার সন্তান আল্লাহ আপনার কাছে আমানত হিসেবে দিয়েছে। সুতরাং যত ঝড় ঝাপটা বাধা বিঘ্ন আসে, আমার এই কথাটা অনুরোধ থাকবে, সংসারটা যেন শান্তি হয়, তাহলে সে ভালো মস্তিষ্ক নিয়ে কিন্তু বেড়ে উঠবে। আমরা এটা পরিবারে প্রভাব হয়, যে বাচ্চাটা কোনো মুরব্বীর ছেলের নাতি ধরেন আমাদের এই মাদ্রাসায় ভর্তি করাইছে, এখন তার মা তো নতুন, এখন মাকে যদি বাবায় বকে, শ্বশুরে বকে, শাশুড়ি বকে, কুকুরা বকে, চাচায় বকে, বাচ্চা মনে করবে যে মা মানি বকা খাওয়া, মারে তো কুকু বকতেছে, মারে তো বাবাই বকতেছে, মাকে দাদাই বকতেছে, দাদি বকতেছে, কাকু মা। আমরা এই বিষয়গুলো একটু একটু করে দেখবো। যে জিনিসটা আমি যেটা বলছি, আমরা অনেককে বলেন এই ডাইমেনশন একটা সন্তান মানুষ, আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ কারে কখন কি করবেন, আমরা তো চেষ্টা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা গ্রাম অঞ্চলে যারা, এটা আমার একটি কমন ডায়ালগ থাকে, সেটা হচ্ছে আমরা একেবারে কেটে খাওয়া পরিবারের সন্তানাদি, আমরা একেবারে এলাকার, সেই হিসেবে আমাদের যারা স্থানেরা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, মনে করতে হবে যে আমরা 2 ডাইমেনশনে কাজ করতেছি। 2 ডাইমেনশন বলতে শিক্ষার্থী এবং আমি শিক্ষক হিসেবে আমি নিজে, কারণ আমার বাবা সারাদিন কাজ করে থাকেন, রাত্রে সন্ধ্যার পরে কাজ করলে ডিমান্ড রয়েছে, আমার মাও সারাদিন কাজ করে, সন্ধ্যার পরে তার ডিমান্ড রয়েছে। সেই ক্ষেত্রে আমি উন্নত প্রতিষ্ঠানের গল্প, এই প্রতিষ্ঠানে কিন্তু আমার কোনো ফায়দা হবে না। আমার এনভায়রনমেন্ট সাপোর্ট, আমার পরিবেশ, আমার অভিভাবক যাই যে অবস্থায় আছে সে অবস্থা থেকে ওভারকাম করার চেষ্টা করতে হবে। সেই জন্য অভিভাবকরা তো অবশ্যই সময় দিবেন, তবে আমরা মাথায় থাকতে যে আমরা প্রান্তিক এলাকার সাথে কাজ করি, আমরা 2 ডাইমেনশনে কাজ করি, শিক্ষক এবং শিক্ষার্থী। এবং আমরা দিনের অভিভাবক মহোদয়দের থেকে যে কথাটা বারবার আসছে, শিক্ষার্থী অ্যাবসেন্ট থাকলে কিন্তু হবে না। মনে রাখবেন, অ্যাবসেন্ট যদি থাকে কন্টিনিউ, তাহলে আপনার বাচ্চার জন্য এই প্রতিষ্ঠানটা নয়। এখানে রেগুলার আপনার বাচ্চা আসতেই হবে, আসলে শিক্ষক কাজ করবেন। আমরা অনেক সময় স্যারদেরকে নিয়ে, যারা অভিভাবক মহোদয়রা আছেন, আমরা টিচিং লার্নিং প্রসেসকে আরো বেশি সাস্টেইনেবল করার জন্য মাঝে মধ্যে কিন্তু আমরা চেষ্টাও করি। ইতিমধ্যে আমরা একদিন যে আমাদের লিডার এবং মুরাদের যে আমরা একদিন স্যারদের সাথে কিন্তু একটা শেয়ারিং সেশন 2-2.5 ঘন্টার আমরা নিয়েছি। সেই ক্ষেত্রে শিক্ষক যাতে একজন হিরোর মতো থাকতে পারে, তাকে যেন ফলো করে, তিনি যেন তার টিচিং লার্নিং প্রসেস বা শিখন শেখানো যে কার্যক্রমটা শিক্ষার্থীর সাথে করে, যাতে তিনি যেন সেটাকে অ্যাজাইল করতে পারেন, লাইভলি করতে পারেন, প্রাণবন্ত করতে পারেন। এই প্রতিষ্ঠানটা যেন শিক্ষার্থীর একটা আকর্ষণের জায়গা হয়ে থাকে, এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। টিচার যারা আছেন, যে অবস্থা আছেন, সেখান থেকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, তারপরে বিভিন্নভাবে সাপোর্টের মাধ্যমে একজন দক্ষ শিক্ষক হিসেবে পরিণত করা। বিনিময়ে কি হবে? বিনিময়ে আমাদের এই সমাজটা এনলাইটেন হবে, আলোকিত হবে। আমি যেটা অনুরোধ করবো যে অবশ্যই তার আপনার বাচ্চা যেন স্কুলে অবশ্যই আসতে হবে। পাশাপাশি যে কম্পিটিশন সামেটিভ এভালুয়েশনের কথায় বলা হয়েছে, ক্লাস 3 এবং 5ম শ্রেণী, এটা একটা সামগ্রিক মূল্যায়ন। এটাতে ফেল করলে সংশোধনের কিন্তু কোনো সুযোগ নেই। স্কুল মাদ্রাসাগুলো যে সাময়িক পরীক্ষা নেবে, টিউটোরিয়াল পরীক্ষা নেবে, সেখানে কিন্তু শিক্ষকের সংশোধনের একটা সুযোগ আছে, যে আমি মনে হয় এইভাবে পড়ালে তার বানানটা ভুল কম হবে। শিক্ষার্থীও সংশোধনের সুযোগ আছে, যে আমি তো বাংলায় কম নাম্বার পেয়েছি, আমাকে আরো বেশি নাম্বার পেতে হবে। কিন্তু যেটা সামেটিভ এভালুয়েশন হবে, চূড়ান্ত মূল্যায়ন হবে ক্লাস 3-তে কিংবা 5ম শ্রেণী পাস করে এখান থেকে চলে যাবে, ওই রেজাল্টটা সংশোধনের কোনো সুযোগ
থাকবে না। এটা সামেটিভ ইভালুয়েশন, এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নয়, এটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট নয়, এটাতে সংশোধনেরও কোনো সুযোগ নাই। যেহেতু সে একটা সনদ পাবে, পরবর্তী ক্লাসে সেন্টারের একটা প্রমোশন পাবে। সুতরাং ওই পরীক্ষায় যদি সে কোনো কারণে খারাপ করে, সেই খারাপের সংশোধনের শিক্ষকেরও সুযোগ নেই, শিক্ষার্থীরও কোনো সুযোগ নেই। সুতরাং ফাইনাল যে পরীক্ষা, চূড়ান্ত যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় যেন সে ভালো রেজাল্ট করে। পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে যে মাদ্রাসা কর্তৃপক্ষ বোর্ড চট্টগ্রামের অধীনে ওনারা খুব ভালো ফল করে থাকেন এবং একটি সুনামও আছে, সেই হিসাবে সুনামটা যেন অক্ষুণ্ণ থাকে এবং তার ভাগিদার অংশীদার কিন্তু আপনারা সম্মানিত অভিভাবক বৃন্দরাই থাকবেন এবং দিন শেষে আপনারই কিন্তু ক্লাব হবে, আপনারই সন্তান সে একজন বড় আলেম হবে, সে নীতি নির্ধারক হবে, সে রাষ্ট্র কে কখন কি হবে বলা যাবে না। কোন সন্তানকে তোর দ্বারা হবে না, তুই পারবি না, এটা কিন্তু বলা যাবে না। সে সৃষ্টির সেরা দিক, যে কোনো মুহূর্তে পৃথিবীকে ঘুরাই দেওয়ার ক্ষমতা কিন্তু থাকে, যেহেতু সে সৃষ্টির সেরা দিক, সে মানব। সুতরাং সে পারবে না, নেতিবাচক কোনো শব্দই একটি বাচ্চার সামনে বলা যাবে না। এক কথায় শেষ, যে ওর দ্বারা কিছু হবে না। কি হবে, আপনি একজন জ্ঞানী মানুষ এর অর্থে এই 1,000 কোটি টাকার মালিক হবে। জ্ঞানী মানুষকে 1,000 কোটি না, একটু লেখাপড়া না জানাও হতে পারে, আর কি স্কিল আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কাউকে নিরুৎসাহিত করা, সে পিছিয়ে পড়া থাকতে পারে, যে দুটা প্রান্তিক এলাকা, পরিবারের একটি শিক্ষার দরকার। সেই ক্ষেত্রে একজন এক এক জায়গা থেকে আসবে, এক একটা পরিবেশ থেকে আসবে। শিক্ষা প্রতিষ্ঠান হলো সেই দ্বন্দ্ব নিরসনের একটি জায়গা এবং সঠিক শিক্ষা দেওয়ার একটি অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। যেহেতু সে ভিন্ন ভিন্ন পরিবার থেকে কিন্তু এখানে আসবে, স্বাভাবিক সবাই কিন্তু অ্যাডভান্স লার্নার হবে না, একটু পিছিয়ে পড়াও থাকতে পারে। এবং কাজ শেষে আমরা অনেক সময় বলি যে আমরা অনেক পরিশ্রম করি, অনেক কাজ করি। আমাদের মায়েরও অনেক সময় বলে থাকে যে কারো মন পাইলাম না, এত পরিশ্রম করি। মনে রাখবেন, এটা আপনি করে যেতে হবে, ধন্যবাদ পাওয়ার জন্য নয়। এটা এমন না যে বিষয়টা যে না, আই ডোন্ট নিড, এটা আমার প্রয়োজন নেই রিটার্ন, আমি রিটার্নের জন্য করতেছি। আমি যত বেশি কাজ করব, আমি একটা বইয়ের কথা বলছি, মিরাকল অফ দ্য মর্নিং একটা বইয়ে লেখা আছে, আমরা যে যত বেশি রেসপন্সিবিলিটির মাত্রা আমি আমার শোল্ডারে, আমি তত পাওয়ার করব। যত দায়িত্ব আমার কাঁধে নিব, আমি তত পাওয়ার করব। তো সবশেষে সম্মানিত অভিভাবক মহোদয়গণ, আপনারা এই মাদ্রাসার সবচেয়ে পাওয়ারফুল স্টেক হোল্ডার, আপনি সবচেয়ে সুবিধা। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের সম্মান ইজ্জত যেন অক্ষুণ্ণ থাকে। আপনি আপনার বাচ্চাকে অবশ্যই কোনোভাবেই অ্যাবসেন্ট রাখবেন না। ভালো প্রতিষ্ঠান মানে শিক্ষার্থীর উপস্থিতি 100% থাকতে হবে, তাহলে না আপনি বুঝতে পারবেন কি পড়ালো কি পড়ানো হয় না। আমরা জানি যে একটা যুক্ত বর্ণের মধ্যে ভালো শব্দগুলো কিন্তু কাছে থাকে। মহাজ্ঞানী এই শব্দটা কিন্তু একটা ওয়ার্ড, অথচ মহাপাপী এটাতে গ্যাপ আছে। মহা আলাদা, পাপী আলাদা, মানে নেগেটিভ গুলো মহার কাছে নাই, অথচ মহাজ্ঞানী কিন্তু একই অর্থ, ভালোরা কাছে থাকে। সেই হিসাবে আমি অনুরোধ করব, আমরা যেন পরবর্তী যে প্রজন্মটা হবে তারা যেন সত্যবাদী হয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়। খুব বেশি না, নৈতিক ইথিক ভ্যালু যেগুলোর উপরে একটা বিরূপ প্রভাব পড়তেছে কিন্তু সমাজের মধ্যে, এবং মুরব্বী মানা, ইজ্জত করা, সম্মান করা, এগুলি বিলুপ্তির পথে। পাশাপাশি আমরা যারা ইয়াং বাবা মা হচ্ছি, আমাদেরও ত্রুটি আছে। দেখবেন আমরা ছোটকালে, আমিও এই গ্রামেরই সন্তান, আমি দেখতাম যে গাছের থেকে আম পাকলে মিষ্টি আমরা একটু আমার বাবার জন্য রেখে দিতাম, কারণ এই বিয়ে থেকে কাঠ কেটে যেত, উনি মিষ্টি আমরা খাবো। আমরা কিন্তু সেই জায়গায় আমরা বাবারা মনে করি যে সন্তান বড় টুকরাটা খাবে, আমার মেয়ে বড় টুকরাটা পাবে। সন্তান বড় হয় মানে যেন সন্তান মানে বড় পিস পাবে, সন্তান মানে মাছের বড় টুকরা পাবে না। আমরা তখন বাবাকে দিতাম, বাবাকে ইজ্জত করতাম যে আমার বাবা বড়টা খাবে, আমি ছোট খাবো না। আমরা এত বেশি আলালের পরে দুলাল বানাই ফেলতেছি, এত বেশি ননির পুতুল করতেছি। ছেলে সন্তান মানে বড় পিসলা বাচ্চা, ছেলে তখন সে এইভাবে বড় ওঠে। পরে যখন অন্যের বাড়িতে যায় তখন আবার নেতিবাচক প্রভাব পড়ে, ওখানে তো বড় মাছের টুকরা তাকে নাও দিতে পারে। আমরা এইভাবে অতি আদরও কিন্তু একটা ইমপ্লিমেন্টটা প্রতিবন্ধকতা কিন্তু সবকিছু মিলে শিক্ষাটা আসলে আমার জন্মগ্রহণ করার পরে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমার কথাবার্তা হবে, কিভাবে সমাজ মেনটেন করব, কথা বলার যে ধরন শিক্ষা, এই সামগ্রিক এই পৃথিবীতে একজন মানুষ যেভাবে বেঁচে উঠবে তার সম্পূর্ণ টোটাল একটি সামগ্রিক কার্যকলাপ করার জন্য আসলে শিক্ষার প্রয়োজন। এটা এমন না যে শিক্ষা আপনাকে চাকরি দায়বদ্ধ
সীমাবদ্ধতা নাই, এমন না যে আমি এমএ পাস, আপনাকে চাকরির মধ্যে চাকরির জন্য স্কিল দরকার, সেটার জন্য আলাদা একটা বিষয় দক্ষতার প্রয়োজন। যাক, তারপরও আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবশেষে আবারও বিনয়ের সাথে বলবো, আমাদের সমাজে আলোকিত হবে, আমাদের সমাজে অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, ফলো করবে যে এখানকার বাচ্চাগুলো সত্য কথা বলে। আমি আবারও সত্যের জন্য একটি ফোকাস করে গেলাম যে আমাদের পরিবারগুলো যেন আমরা সত্যবাদী হই, এটার জন্য কোনো লস নাই, কোনো ক্ষতি হয় না। আপনি বটগাছ তলা থাকতে বলবেন আমি বটগাছ তলা, কোনো লস নাই, একটু চেষ্টা করে দেখি, তবে পরের জেনারেশন থেকে আপনি ভালো একটি আউটপুট পাবেন, যে সে যদি এইভাবে বেড়ে ওঠে। তো সবশেষে সবাই খুব ভালো থাকবেন। আমি যদি এই সামান্য সময়ে কথা বলে আপনাদের হৃদয়ে কষ্টের বোঝা বাড়াই থাকি, তাহলে মহানুভবতার গুণে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। সকলের সন্তানকে একজন সুসন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করো, ভালো সন্তান হিসেবে স্বীকৃতি পাক। আমাদের এই গ্রাম, এই অঞ্চল আলোকিত হোক, ভালো মানুষে আলোকিত হোক, শুদ্ধ মানুষে আলোকিত হোক, একদম ন্যায়পরায়ণ নৈতিক শিক্ষা নিয়ে এই সমাজের প্রতিটি অভিভাবকের ছেলে সন্তান মানুষ হোক, এরা যেন অন্য এলাকার একটি মডেল হিসেবে হয়। এই গ্রামের এই মাদ্রাসার সকল ছেলে মেয়ে যেন অন্যের একটি রোল মডেল হয়। আল্লাহ তাআলা যেন সবাইকে এই বুঝ দানের জন্য, শিক্ষার পাশাপাশি সমাজকে বোঝার জন্য, পরিবারকে বোঝার জন্য সেই তৌফিক দান করে। সবাই খুব ভালো থাকবেন, সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।